চলে আসেন আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি 2011 সালের আগে বলেছিল মুসলমান বিপদে আছে, মুসলমানের শিক্ষা নাই, কর্মসংস্থান নাই, স্বাস্থ্য তলানিতে চলে গিয়েছে। সাচার কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন করব, মুসলমানদেরকে আপলিফমেন্ট করব, মুসলমানদেরকে এম্পাওয়ার করব, মুসলমানদেরকে এগিয়ে নিয়ে যাব। মুসলমানরা ভোট দিয়েছেন, বুকে হাত দিয়ে একটা মুসলমান ভাই বলুন যে আপনার বুথে নতুন একটা স্কুল এই 15 বছরে তৈরি হয়েছে, বলতে পারবে কেউ আছে নাকি গো? মায়েরা আপনারা যেখানে থাকেন নতুন স্কুল তৈরি হয়েছে হলে বলবেন। কিন্তু মুসলমানকে বাঁচাবার নাম করে মুসলমান সমাজের মধ্যে ধ্বংস ঢুকিয়ে দিয়েছে। বুথে বুথে মদের দোকানে মমতা ব্যানার্জি বানিয়ে দিয়েছে। মায়েরা ভুল বলছি নাকি গো? মায়েরা বলুন, যদি মায়েরা আপনারা সুযোগ দেন, আমি কথা দিয়ে যাচ্ছি যত মদের দোকান আছে আগামী দিনে সব বন্ধ করে দেবো, যদি আপনারা আমাদের ভোট দিয়ে সুযোগ দেন। তাহলে মুসলমানকে বাঁচাবার নাম করে এসেছে, উল্টে মুসলমান সমাজকে ধ্বংস করছে মমতা ব্যানার্জি। তাই আমার বলার বক্তব্য এখানেই, হিন্দু মুসলমানের নামে ভোট চাইলে ভোট দেওয়ার প্রয়োজন নাই। ভোট হবে শিক্ষার নামে, ভোট হবে কর্মসংস্থানের নামে। এখানে কাকদ্বীপের মানুষ কজন কাজ পাবে তার নামে ভোট হবে। কাকদ্বীপের কৃষকটা মাস গেলে ইনকাম কি করে বাড়বে তার নামে ভোট হোক। কাকদ্বীপের মাটা, কাকদ্বীপের বোনটা যাতে নিরাপদে থাকে তার নামে ভোট হোক। হিন্দু মুসলমানের নামে ভোট হলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আগামী দিনে আমাদের ভোটটা সঠিক জায়গায় দিতে হবে, খাম চিহ্নে দিতে হবে। খাম চিহ্ন ভোট দিলে আগামী দিনে আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুন্দরবন এলাকার মানুষ তো, এটা সুন্দরবন চত্বরে পড়ছে তো, আপনাদের হেভি ট্রিটমেন্ট নিতে কোথায় যেতে হয়? কোথায়? হ্যাঁ, ডায়মন্ডে গিয়ে পান। তাহলে ডায়মন্ড বলছিল বলে হেভি ট্রিটমেন্ট বলেছি। আপনাদেরকে হেভি ট্রিটমেন্ট নিতে গেলে পিজি হসপিটাল, আরজিকর হসপিটালে যেতে হয়, চিত্তরঞ্জনে যেতে হয়, তাই তো? আমি আপনাদের এখানে একটা কথা বলি, আপনারা যদি রাজ্যের মানুষের কথা বলছি, যদি আগামী দিনে সিস্টেম চালানোর জন্য দায়িত্ব আমাকে দেন বা আমাদেরকে দেন, আমি কথা দিচ্ছি পিজি হসপিটালে আপনাদের যেতে হবে না, পিজি হসপিটালকে তুলে আপনাদের জেলায় আমি বসিয়ে দেব। কিন্তু চালানোর দায়িত্ব দিতে হবে আমাদের, নাহলে কি করে চালাবো? হসপিটাল বন্ধ আছে বলছে, কেন বন্ধ করে রেখেছে গো? শোনেন, কারণ আছে, বন্ধ আছে কেন শুনে নেন। প্রাইভেট হসপিটালগুলোর মালিকগুলোর সাথে দেখুন বাপি হালদার খুব ভালো সম্পর্ক হয়তো আছে। কেন বলুন তো? প্রাইভেট হসপিটালে এক্সরে হবে, সরকারি হসপিটালে এক্সরে হবে। সরকারি হসপিটালে যদি এক্সরে হয়, ভাই আমি কিন্তু প্রাইভেটে যাব না, আমিও সরকারিতে যাব, আপনিও যাবেন, সবাই যাবে। তাহলে প্রাইভেট গুলো মাছি মারবে, সরকারি হসপিটালে এক্সরে হয়ে যাবে। ওই জন্য সরকারি হসপিটাল থেকে মেরে রাখো। বাপিদার হয়তো বন্ধু দ্বারা প্রাইভেট গুলো চলছে, মাসোয়ারা হয়তো বাপিদার ঘরও একটা অংশ মাসে মাসে পৌঁছে যায়। ওই জন্য উনি সরকারি হসপিটালটাকে বন্ধ রেখেছে। আমি আপনাদের বলছি, শুধু ওই হসপিটালটা খোনা নয়, কলকাতার পিজি হসপিটাল, আরজিকর, এনআরএস, চিত্তরঞ্জনের মতো স্টার হসপিটাল কলকাতা থেকে তুলে নিয়ে কলকাতায় থাকবে, ওই রকম হসপিটাল আপনার জেলায় আমরা তৈরি করব, যদি আপনারা সুযোগ দেন। এবার আপনাদের উপর নির্ভর করছে আপনারা কি করবেন। প্রাইভেট হসপিটালে যাবেন না সরকারি হসপিটালে যাবেন? এখন তো স্বাস্থ্য সাথী কার্ড ধরিয়ে দিয়েছে, কাজ হয় হবে না? শুনুন, আপনার ওটাও একটা বড় দুর্নীতি হয়েছে। আর লাস্ট বিধানসভায় মমতা ব্যানার্জির দলের পক্ষ থেকে তথ্য দিয়েছে, প্রায় 11,000 কোটি টাকা স্বাস্থ্যসাথী কার্ডে খরচ হয়েছে। কত? 11,000 কোটি টাকা। আর কলকাতার পিজি হসপিটালটা তৈরি করতে কত খরচ হবে জানেন আপনার? এখানে 1,000 কোটি টাকা। তাহলে কটা পিজি হসপিটাল তৈরি হতো সারা পশ্চিম বাংলায় বলো? 11টা পশ্চিম বাংলায়, 11টা জেলাতে 11টা পিজি হসপিটাল তৈরি হয়ে যেত। তা না করে স্বাস্থ্যসাথী কার্ড কেন ধরিয়ে দিচ্ছে? ওখান থেকে যা দুর্নীতি হচ্ছে, এ ঘাট ও ঘাট করতে করতে কালীঘাটে যে পৌঁছে যাচ্ছে।
তাহলে এই রাস্তা আমরা বন্ধ করব। আমাদের বক্তব্য কোনো কার্ডের দরকার নাই। সংবিধান আমার মৌলিক অধিকারের মধ্যে পড়েছে। আমি অসুস্থ, সরকারের কাজ হচ্ছে আমাকে সুস্থ করে তুলবে। আমি কেন কার্ডে হাত দেবো? আমি অসুস্থ হয়েছি, আমি হসপিটালে যাব, সরকার আমাকে সুস্থ করে তুলবে। এই সিস্টেমটাকে আবার আমরা ফিরিয়ে নিয়ে আসবো। যদি সিস্টেম চালানোর দায়িত্ব আমাদের হাতে আপনি তুলে দেন, তাহলে আমি কি করবো? তাহলে আমি পারবো কি বলো? আচ্ছা, আপনাদের পেশা কি ভাই? হ্যাঁ, চাষবাস। এখানে একটা পয়েন্ট আছে, মন্দির মসজিদ নিয়ে ধর্মীয় রাজনীতিকরণের প্রতিবাদে এবং প্রকৃত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও কর্মসংস্থানের দাবি লক্ষ্যে আমাদের অধিকার সভা। বাস্তব তো সরকারের কাজ কি মন্দির মসজিদ তৈরি করা? মন্দির মসজিদ কারা করবে? ধার্মিকরা, মানুষরা, হিন্দু মুসলমান নির্বিশেষে। এমন ঘটনা প্রচুর আছে, মুসলমানদের মসজিদের দূরে মসজিদ যেতে অসুবিধা হচ্ছে, আমার হিন্দু ভাই জায়গা দিয়ে দিয়েছে। এমন অনেক ঘটনা অহরহ আছে, দাহ করার মতো জায়গা নেই হিন্দু ভাইয়ের, মুসলমান এসে শ্মশানের জায়গা দিয়ে দিয়েছে। এই ঘটনা প্রচুর আছে। ইভেন আমি এটা বলছি, ওয়াকফ করেছে হিন্দু সমাজের মানুষ, মুসলমানকে জমি দিয়েছে, ওয়াকফ করে দিয়েছে, যা তোরা এটা নিয়ে খাবি। এই ইতিহাস আমাদের পশ্চিমবাংলা, ভারতবর্ষে অনেক আছে। মহাবীরের মন্দির বিহারে কোটি টাকা খরচ করে একটা মুসলমান করে দিচ্ছে। আমি এবার বলার বক্তব্য এটাই, মন্দির মসজিদ তৈরি করা সরকারের কাজ নয়। সরকারের কাজ মন্দির মসজিদে যারা যাচ্ছে নিরাপদে যাচ্ছে তো, সুরক্ষা তারা পাচ্ছে তো, মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের ইনকামটা ঠিক হচ্ছে তো, এটা সরকারের ভাবা দরকার। মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের শিক্ষা ঠিক পাচ্ছে তো, তাদের স্বাস্থ্য ঠিক থাকছে তো, তাদের কর্মসংস্থান হচ্ছে তো, এটা সরকারের ভাবা দরকার। সরকার ওগুলো বন্ধ করে দিয়ে মন্দির মসজিদ তৈরি করছে। যদিও পশ্চিমবাংলার সরকার মসজিদ করেনি, আর ওরাতে করতেও আমাদের দরকার। কারো দরকার আছে নাকি? এই সরকার মসজিদ করে দিক, কেউ চান আপনারা? আমি ভাই চাই না। আমি কেন চাইবো ভাই? সরকারের ওটা কাজ নয়, আমি কেন ওটা করতে বলবো? সরকারের কাজ হচ্ছে মসজিদে যারা যাচ্ছে তাদের ইনকাম যাতে বাড়ে তার ব্যবস্থা করা। এখানে যারা কৃষকরা আছেন সবাই মন্দিরে যায় বা সবাই মসজিদে যায়, এরকম ব্যাপার নেই তো। কেউ মন্দিরেও যায়, কেউ মসজিদেও যায়। কৃষকদের মাসিক গড় আয় বাড়ালেই তো সরকারের আসল কাজ হবে। আপনারা কাকদ্বীপের মানুষ, কৃষকরা মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম করেন, আর মেঘালয়ের কৃষকরা মাস গেলে 30,000 টাকার উপরে ইনকাম করে। তফাৎ তো এখানে আছে। সরকারের কাজ মন্দির না তৈরি করে কৃষকের ইনকামটা বাড়ানো, সে কাজ সরকার করেনি। আপনারা যদি আমাদের সুযোগ দেন, স্বামীনাথন কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশ অনুযায়ী কৃষকের গড় আয় বাড়ানোর দায়িত্ব আমরা তুলে নেব। আমি একটা উদাহরণ দিয়ে আমি ছেড়ে দেবো এই বিষয়টা। আপনারা কি কি চাষ করেন? ধান বাদে বলেন আর কি 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 সবজি? ফুলকপি কে বলছিলেন? সব রকম চাষ হয় তো। ফুলকপি দিয়ে উদাহরণ দিলে সুবিধা হবে। আমি বলছি, একটা ফুলকপি বাঁধাকপি তৈরি করতে কত খরচ হয়? 3 টাকা, 3.5 টাকা, কেউ বলে 5 টাকা। আমি ধরছি 3 টাকা খরচ হয়। বিক্রি ক টাকায় করেন? 50 টাকায় ফুলকপি আপনি বিক্রি করেন? হ্যাঁ, ভালো করে বুঝবেন। পাইকারি বিক্রি করেন ক টাকায়? আমি কি বলছি বোঝার চেষ্টা করবেন। কৃষক ফসল তুললো, পাইকারি বিক্রি করে দিল, পাইকাররা নিয়ে আসলো, আমি বাজার থেকে আমি 50 টাকা, 30 টাকা, 40 টাকাও আমি ফুলকপি কিনি, ওটা পাট আলাদা। কৃষক মাঠ থেকে তুলে বিক্রি করলো ক টাকায়? 3.5 টাকা, 4 টাকা, খুব বেশি হলে 5 টাকা। আবার সময় গেছে 3 টাকায় 3টেও দিতে হয়েছে। ভুল বলছি আমি ভাই? তাহলে আপনার ইনকাম কমছে তো। এইভাবে চলার জন্য আপনি 8,000 টাকার নিচে ইনকাম করেন। স্বামীনাথন কমিশন বলছে সহজ ভাষায়, ফর্মুলা C+2 × 50%। অনেক ফর্মুলা, ওখানে গিয়ে লাভ নেই। সহজ সরল ভাষায় উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে। 3 টাকা খরচ, 3 টাকা লাভ, 3 টাকা আপনার মেহনত, সময় দিচ্ছেন। তাহলে একটা ফুলকপি ক টাকায় বিক্রি করতে বলছে? কম করে 9 টাকায় বিক্রি করতে হবে। এই ব্যবস্থা সরকারকে করতে হবে। 3 টাকা খরচ, 9 টাকায় বিক্রি।
তাহলে আপনি বলুন, যদি 3 টাকায় খরচ 9 টাকায় বিক্রি করতেন, ক টাকা ইনকাম হতো? এখন 3 টাকায় খরচ, কখনো 4 টাকায়, কখনো 5 টাকায়, কখনো 3 টাকায় 3টে। ফলে এখন এইসব করে আপনি 8,000 ইনকাম করছেন। আর যখন 3 গুণ হবে, 3 আসছে 24,000 টাকা মাস গেলে আপনি ইনকাম করতে পারতেন। সেটা সরকার করতে দিচ্ছে না, মধ্যখানে দালালদের হাতে দায়িত্ব তুলে দিচ্ছে, দালালরা মধ্যখানে টাকাটা খেয়ে নিচ্ছে। যেই ফুলকপি আপনি 3 টাকায় বিক্রি করছেন, সেই ফুলকপি আমি 30 টাকায় কিনছি। তাই আমি বলবো মায়েদেরকে, মা আপনার হাতে 1,000-1,200 টাকা দিচ্ছে ঠিক কথা, আপনার স্বামীর কিন্তু 15,000 টাকায় চুনা লাগিয়ে দিচ্ছে এই মমতা ব্যানার্জি। 3 আসতে 24, 8 দুগুণে 16, 16,000 টাকা আপনার রাস্তায় চলে যাচ্ছে, 8,000 টাকা পাচ্ছেন। 16,000-এর মধ্যে 1,000 টাকা আপনার স্ত্রী পাচ্ছে, মেয়ে পাচ্ছে। মধ্যখানে চুনা কত টাকা লাগাচ্ছে? 15,000 টাকার চুনা লাগিয়ে দিচ্ছে। তাই বলবে এই সরকারকে না চেঞ্জ করলে 15,000 টাকা ফিরে পাবেন না, অর্থাৎ উৎপাদিত ফসলের 3 গুণ দাম পাবেন না। তাই 2026 সাল আসছে, কৃষকদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে যে স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য আমরা নতুন একটা কৃষিমন্ত্রী নিয়ে আসবো, যে কৃষকদের কথা ভাববে। মায়েরা বক্তব্য শেষ করব, বাপেরা বক্তব্য শেষ করব। এতটুকুই বলে যে মা, যে হাতে মমতা ব্যানার্জি আপনাকে 1,200-1,000 টাকা দিচ্ছে, ওই হাতেই আপনার ছেলের ভবিষ্যৎটা কিন্তু মমতা ব্যানার্জি ধ্বংস করছে। তাই সজাগ সতর্ক হন। 1,000-1,200 বড় কথা না, স্কুলের টিচার আগে দরকার, এবং ওই ঘুষ দিয়ে চাকরি নয়, 550 টাকা ফর্ম ফিল আপ করে যাতে চাকরি হয় তার ব্যবস্থা সরকারকে করতে হবে। এই দাবি আমাদেরকে তুলতে হবে। আস্তে আস্তে আপনারা সব বিদায় নেন। আচ্ছা, আপনারা সব দাঁড়িয়ে গেছেন, ভালোই হয়েছে। এসআইআর নিয়ে একটা কথা বলতে চাইছি, আপনারা শুনতে চান? যারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো। মায়েরা শুনতে চাও? প্রথমবেলা কিচ্ছু ভয় খাবেন না। কি বললাম? আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে কি সমস্যার সমাধান হবে? আমি আপনাদের বলি, দ্বিধায় থাকুন। ডেকেছে কি কথা? ওখান থেকে বলো না ভাই। ঠিক আছে, এসআইআর নিয়ে আপনারা আতঙ্ক আপনাদের একটা কথা বলবো, আমারও ফর্ম ফিরে এসছে। কি হয়েছে? আমারও ফর্ম ফিরে এসছে মা, ভয় খেও না। তো কি হয়েছে? আমার নামের নাকি এটা, আমার আব্বার নামে মোহাম্মদ ছিল না, এখন মোহাম্মদ বসেছে, নতুন করে কাগজ চেয়েছে। তো কি হয়েছে তবু? তো আপনারও ফিরে এসছে, তো ভয়ের কি আছে? এই কেউ কি বাংলাদেশ থেকে এসেছেন আপনারা? এই কেউ আফগানিস্তান থেকে এসেছো? তাহলে ভয় পাচ্ছ কেন? খামাখাই ভয় দেখানো হচ্ছে। যাবেন, কাগজ জমা করবেন, রিসিভ রেখে দেবেন। তারপরেও যদি আপনার ফাইনাল লিস্টে না নাম আসে, ভয় পাবেন না। নেতাজি রবীন্দ্র অঞ্চলে নেতৃত্ব এখানে আছে তো নাকি? এই সর্বোপরি আমাদের বৈরাগী বাবু আছে তো, সামনে আছে। আজকে ফাঁসিয়ে দিয়ে যাই ওনাকে। এই বৈরাগী বাবু আছে তো? যদি কারো নাম কাটা যায়, এই ফাইনাল লিস্টে আসেনি, বৈরাগী বাবু সাথে আপনারা যোগাযোগ করবেন। হ্যাঁ, তাও বলে যাচ্ছে। তাছাড়া অঞ্চল নেতৃত্বরা আছে তো নাকি? ওটা একবার দাঁড়াও তো, অঞ্চল নেতৃত্বরা সামনের দিকে আসো, একটু ভয় কাটিয়ে দিচ্ছি। জগন্নাথ বাবু উঠে দাঁড়ান তো আপনি। এইসব অঞ্চল নেতৃত্ব, আমার পঞ্চায়েতের মেম্বারটা কোথায় গেল গো? এরা তো আপনাদের অঞ্চলের নেতৃত্ব। যদি কারো নাম কাটা যায়, আপনারা কেউ ভয় পাবেন না। প্রথম কথা, কারো নাম কাটা যাবে না। এটা আমি কখনো বলেছিলাম? খসড়া লিস্ট তৈরি হওয়ার আগে। খসড়া লিস্ট তৈরি হয়েছে, 58 লক্ষ নাম বাদ গেছে। আপনার নাম বাদ গেছে, আপনার বুথের কারো নাম বাদ গেছে, বৈধ ভোটার।
তাহলে আপনি ভয় পাবেন না। এরপরে যদি কোনো বৈধ ভোটারের নাম কাটা যায়, এনাদের সাথে যোগাযোগ করবেন, আপনার কাছে যে রিসিভ কপিটা আছে এনাদের হাতে দিয়ে আমার কাছে পৌঁছাবেন। আপনাদের বড় ভাইজান আমাকে বলেছে নিশ্চিন্তে থাকুন, পশ্চিম বাংলার কোনো বৈধ ভোটারের নাম যদি কাটা যায়, তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, খাম চিহ্ন থাকবে, নওশাদ সিদ্দিকী থাকবে, বৈরাগী বাবুরা থাকবে, মালিক মোল্লারা থাকবে, আপনারা ভয় খাবেন না। আপনাদের বলে যায়, একজন মতুয়া, দলিত, আদিবাসী, হিন্দু, পিছড়ে বর্গের কেউ হোক আর মুসলমান, কারো যদি নাম কাটা যায় আপনারা ভয় পাবেন না। আপনাদের নাম ফিরিয়ে নিয়ে আসার জন্য সরকার আপনার পাশে থাকুক আর নাই থাকুক, ওই আপনার বাপি হালদাররা থাকুক আর নাই থাকুক, নওশাদ সিদ্দিকী থাকবে, খাম চিহ্ন থাকবে, আপনাদের জন্য সুপ্রিম কোর্টে আমি মামলা করতে যাব। আপনাদের একটা পয়সা খরচ করতে লাগবে না। কারণ ভয়ের কিছু কারণ আছে? আর কেউ ভয় পাবে? এটা ভরসা করেন তো ভাইজান যেটা বলে তার বাইরে কাজ করবে না, যেটা ওয়াদা করে সেটাই করবে, এটা ভরসা আছে তো? তাহলে আপনারা নিশ্চিন্তে থাকুন। ডেকেছে, কাগজে জমা দিয়ে দিন। কি কাজ হবে আপনাদের? যে কাগজ চেয়েছে গিয়ে আপনি সাবমিট করে দিন, বাকিটা আমরা বুঝে নেব, মাঠে ময়দানে বুঝবো, আইন সবাই বুঝবো। মমতা দিদির মতো দিল্লিতে গিয়ে দিল্লিগামী ফ্লাইট ধরে বিজেপির সাথে সেটিং করব না, বরঞ্চ দিল্লিগামী ফ্লাইট ধরে মোদি মমতার সেটিং ভাঙবো, আইনের মাধ্যমে বুঝে নেব আমরা। নিশ্চিন্তে থাকুন আপনারা। আস্তে আস্তে বিদায় নেব ভাই, তোমরা দূরে সরে যাও, মিডিয়ার বন্ধুরা কিছু কোশ্চেন করবে। মিডিয়ার বন্ধু ছাড়া কেউ আসবে না, বললাম তো ভাই, সব চালাতে হবে। সরকার চেঞ্জ করে দাও, সব পরিবর্তন হয়ে যাবে। হসপিটালটা চালু করার জন্য আপনারা সিগনেচার করুন, গ্রামের যারা আছে দায়িত্বশীল সিগনেচার করে হেলথ দপ্তরে জমা দিতে হবে। হ্যাঁ, কি বলছি বুঝতে পেরেছেন? হেলথ দপ্তরে জমা দিতে হবে, সেটা জমা দেওয়ার আগে আমাকে আবার জানাবেন। অল্প লিখবেন টু দা হেলথ মিনিস্টার বা হেলথ সেক্রেটারি, লিখে দিয়ে আমাদের এই জায়গায় এই হসপিটাল দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে, এটাকে অবিলম্বে চালু করা হোক বলে গড়ে সই করতে লাগবেন। গ্রামের মানুষ সই করা হয়ে গেলে আমাকে জানাবেন, কবে কোথায় গিয়ে জমা করতে হবে আমি সব বলে দেবো। তা না হলে অন্য পদক্ষেপ নেবো আমরা।